নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলকে আমি জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। 2026টা তোমাদের ভালো কাটুক। 2026টা তোমরা খুব হাসি খুশি, খুব সুখে থেকো, এটাই আশা করব, এটাই চাইবো ভগবানের কাছে। ইভেন আমার ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবারকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, এবং যারা যারা আমার দর্শক রয়েছে তাদের সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, মুস্তাফিজুর রহমানের জায়গা কলকাতা নাইট রাইডার্স কোন কোন ফাস্ট বোলারকে নেবে, তো সেই সব ফাস্ট বোলারদের কিন্তু এখানে আমি স্ট্যাটসগুলো লিখে এনেছি। খুব কষ্ট করে খুঁজে খুঁজে লিখতে হয়েছে এই স্ট্যাটসগুলো, শুধুমাত্র তোমাদের জন্যই বানানো। তাই তোমরা একটু কষ্টের মূল্যটা দিয়ে দিও, একটু লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তার কারণ এখানে কলকাতা নাইট রাইডার্সের বোলিং অপশান কোন কোন হতে পারে সেই সব নিয়ে কিন্তু আলোচনা থাকছে। তো 2025টা বেশ ভালোই গিয়েছে, যেখানে 2025-এ ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, এবং 2025-এ আমাদের মহিলা ক্রিকেট দল তারাও ওয়ার্ল্ড কাপ নিল। 2025-এ আইপিএলে প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ট্রফি নিল। তো ওভারঅল ভালোই গিয়েছে ক্রিকেটের দিক থেকে, বাট অন্যান্য দিক থেকে কিন্তু খারাপ গিয়েছে। 2025টা আমরা পেহেলগাম অ্যাটাক হলো আমাদের এখানে, ইভেন প্লেন ক্র্যাশের ঘটনাও হলো। তো ওভারঅল 2025টা যেরকম ক্রিকেটের দিক থেকে ভালো গেছে, সেরকম অন্যান্য দিক থেকে কিন্তু খারাপ গেছে। বাট 2026টা আমি আশা করবো ভালো যাবে, এবং 2026-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে সেখানে ভারতীয় দল টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবে। 2026-এ আইপিএল, যেহেতু আমি কেকেআরের ফ্যান, তাই আমি কেকেআরকে সাপোর্ট করছি। এইবারে তোমাদের কোন দলকে পছন্দ তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কেকেআরের ফ্যান্স বলে এই না যে অন্যান্য দলকে আমি ছোট করব বা ট্রোল করব, এই না, বাকি 10টা দলও ভালো, খুবই ভালো, তারাও ট্রফি জিততে পারে। বাট কেকেআর ইজ ফার্স্ট, তার কারণ আমি প্রথমত কেকেআরকে সাপোর্ট করি, আমি বাঙালি, তাই আমি কেকেআরকে সাপোর্ট করি। এবারে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো আজকের টপিক হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে, যেখানে মুস্তাফিজকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে। মুস্তাফিজ কি খেলবে আইপিএল? দেখো ভাই, এটা আমার মনে হচ্ছে যে আইপিএল এইবারে মুস্তাফিজ খেলবে না। তার কারণ অনেক ভারতীয় ফ্যান্সরা রেগে রয়েছে, রীতিমতো কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সরাও এখন বলছে যে মুস্তাফিজুর রহমানকে বয়কট করো, সোজাসুজি বয়কট করো, আর ঢুকতে দিও না। তো এইটা আমি মুস্তাফিজকে দোষ দেবো না, এইটা আমি দেবো বিসিসিআইকে দোষ দেবো। তার কারণ বিসিসিআই যদি অ্যালাউ না করতো মুস্তাফিজুর রহমানকে, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না, তাহলে হয়তো আজকে এই দিনটা নিয়ে ভাবতে হতো না। কলকাতা নাইট রাইডার্সের এখন ম্যানেজমেন্টের উপর খুব চাপ রয়েছে যে মুস্তাফিজুর রহমানকে যে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেছে সেটা জলে যাবে না। তো আজকে আমি সেই সব নিয়ে কথা বলবো যে মুস্তাফিজুর রহমান যদি আইপিএলে না থাকে, যদি কি আমার মনে হচ্ছে এবার আইপিএল মিস করবেন। তার কারণ অনেক ফ্যান্সরাই বলেছে, অনেক হুমকিও দিয়েছে, যেখানে শাহরুখ খানকে নিয়ে হুমকি দেওয়া হয়, যেখানে বলা হয় যে মুস্তাফিজুর রহমান যদি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে আসে কিংবা ভারতে ঢোকে, তাহলে সবার আগে কিন্তু শাহরুখ খানের উপর আঙুল উঠবে, এবং শাহরুখ খানের উপর কিন্তু অত্যাচার হবে। যার জন্য আমার মনে হচ্ছে এটা একটুখানি বেশি হয়ে গিয়েছে, এবং মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমান এইবারে আইপিএল মিস করবে। যদি আইপিএল মিস করে, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের কাছে কোন কোন বোলিং অপশন রয়েছে সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করব, যেখানে সবার আগে আমি আলোচনা করব টম কারানকে নিয়ে। টম কারান টি-20 ইন্টারন্যাশনালে 29টা ইনিংস খেলেছে, যেখানে 29টা উইকেট নিয়েছে, 9.26-এর ইকোনমি, এবং বেস্ট বোলিং ফিগার হচ্ছে 4 উইকেট দিয়ে 36 রান। তো মোটামুটি টি-20 ইন্টারন্যাশনালে টম কারানের বোলিং রেটটা ভালোই রয়েছে, বাট ইকোনমি রেটটা একটু ভালো করতে পারতো। টম কারান কিন্তু দ্বিতীয়বার বলা, তো এক্ষেত্রে ইকোনমিটা বেশি হয়েছে। বাট আইপিএলও যে খুব একটা ভালো করেছে তা না। আইপিএলে 13টা ইনিংস খেলেছে, 13টা উইকেট নিয়েছে, 10.84 ইকোনমি, 3 উইকেট, তার বেস্ট বোলিং ফিগার 3 উইকেট নিয়ে 29 রান। তো টম কারানের যে বর্তমান ফর্মটা রয়েছে, যে রিসেন্ট ফর্ম যেটা বিগ ব্যাশ লিগে তিনি ধরে রেখেছে, সেখানে 4টে ম্যাচ খেলে 9টা উইকেট নিয়ে টম কারান কিন্তু টপ করছে। বিগ ব্যাশ লিগের সব থেকে হাইয়েস্ট উইকেট টেকার কিন্তু টম কারান। তো তাই জন্যই আমি টম কারানকে 1 নম্বরে রেখেছি। এবারে 2 নম্বরে রেখেছি জ্যাক উইল্ডারমার্টকে। দেখো ভাই, জ্যাক উইল্ডারমার্ট, এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে এইটা আবার কে? দেখো, জ্যাক উইল্ডারমার্টকে আমিও ঠিক চিনতাম না, বাট আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্টে জানায় যে জ্যাক উইল্ডারমার্ট ভালো বলার, রীতিমতো বিগ ব্যাশ লিগে ভালো করছে, এবং ইন্টারন্যাশনালে তেমন কিছু একটা করিনি। অস্ট্রেলিয়ার হয়ে 2টো ম্যাচ খেলেছে, 1টা উইকেট নিয়েছে, কিন্তু বিগ ব্যাশ লিগে এই মুহূর্তে রিসেন্ট ফর্ম ভালো রয়েছে, যেখানে 4টে ম্যাচ খেলে 8টা উইকেট নিয়েছে। তো জ্যাক উইল্ডারমার্টও কিন্তু একটা ভালো অপশন মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ অপশন হিসেবে। 3 নম্বরে জেরাল্ড কোয়েটজিয়া রয়েছে। জেরাল্ড কোয়েটজিয়া টি-20 ইন্টারন্যাশনালে 13টা ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকার হয়ে, 14 উইকেট,
10.58 ইকোনমি এবং বেস্ট বোলিং ফিগার কিন্তু 3 উইকেট দিয়ে 32 রান। তো জেরাল্ড কোয়েটজের ইন্টারন্যাশনাল আমি বলবো মোটামুটি, বাট ইকোনমিটা প্রচণ্ড হাই, প্রচণ্ড ইকোনমি বেশি, 10.58 ইকোনমি। তো এক্ষেত্রে একটু কাজ করতে হবে জেরাল্ড কোয়েটজের উপরে। বাট আইপিএলে যদি আমি বলি, আইপিএলেও খুব একটা ভালো করিনি, 14টা ম্যাচে 15টা উইকেট, 10.37 ইকোনমি, 4টে উইকেট তার বেস্ট বোলিং ফিগার, 4 উইকেটে 34 রান। তো ওভারঅল আইপিএলেও কিন্তু তেমন একটা ভালো করিনি, 10.37 ইকোনমি, অতটা আমি ভালো বলবো না। তো জেরাল্ড কোয়েটজকে আমি আপাতত সরিয়ে দিচ্ছি। এইবারে 4 নম্বরে রয়েছে রিচার্ড গ্লিসন। রিচার্ড গ্লিসনের 6টা ইন্টারন্যাশনাল খেলেছেন তিনি, 9টা উইকেট রয়েছে, ইকোনমি দারুণ 8.9, এবং ডেথ ওভার স্পেশালিস্ট রিচার্ড গ্লিসন ইংল্যান্ডের হয়ে বেস্ট বোলিং ফিগার, 3 উইকেট নিয়ে 15 রান। তো ওভারঅল ভালোই করেছে 6টা টি20 ম্যাচে, যেখানে এক্সপিরিয়েন্স খুবই কম। আইপিএলে 3টেই ম্যাচ খেলেছে, সিএসকের হয়ে 2টো উইকেট, ইকোনমি 9.71, 1 উইকেটে 30 রান হচ্ছে তার বেস্ট বোলিং ফিগার। তো রিচার্ড গ্লিসনও আমি আপাতত সাইডে রাখছি, বাট এই প্লেয়ারটার মধ্যে কিন্তু ট্যালেন্ট রয়েছে, রিচার্ড গ্লিসনের মধ্যে কিন্তু রিয়াল ট্যালেন্ট রয়েছে। এবারে রিচার্ড গ্লিসনের রিসেন্ট যেই এসএ টি20 লিগ আছে, সেখানে 2টো ম্যাচে 5টা উইকেট নিয়েছে 7 ইকোনমিতে। তো এই জন্য আমি রিচার্ড গ্লিসনকে রেখেছি, যে বর্তমানে যেই রিসেন্ট খেলাগুলো রয়েছে যেখানে এসএ টি20 লিগ, সেখানে কিন্তু রিচার্ড গ্লিসন ভালো করেছে, 2টো ম্যাচে 5টা উইকেটও নিয়েছে। তো ওভারঅল রিচার্ড গ্লিসনও কিন্তু একটা ভালো চয়েস হতে পারে। 4 নম্বরে আমি রেখেছি গুস আটকিনসনকে। এক্ষেত্রে গুস আটকিনসনকে আমি অতটাও ভাও দিচ্ছি না। গুস আটকিনসন 4টে ম্যাচে 8টা উইকেট নিয়েছে, 11.26 ইকোনমি দিয়ে, 4 উইকেট দিয়ে 20 রান তার হচ্ছে বেস্ট বোলিং ফিগার। তো গুস আটকিনসন মোটামুটি ভালো, বাট ইকোনমি প্রচণ্ড হাই, 11.26 ইকোনমি। আমি আপাতত গুস আটকিনসনকে সরিয়ে দিলাম। এইবারে ফাজাল হক ফারুকি, আফগানিস্তানের সেই বাহাতি বোলার, যেহেতু মুস্তাফিজুর রহমান বাহাতি বোলার, তাই হয়তো কলকাতা নাইট রাইডার্স তার বিপরীতে বাহাতি বোলারকেই নিয়ে আসলো। ফাজাল হক ফারুকি 51টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেখানে 63টা উইকেট নিয়েছে, 6.94 ইকোনমি, দারুণ ইকোনমি। 51টা ইন্টারন্যাশনাল ম্যাচে, ইন্টারন্যাশনালে আফগানিস্তানের জার্সি পরে আফগানিস্তানের মতো কাঁচা দল হয়ে 6.94 ইকোনমি কিন্তু খারাপ কথা না, যেখানে 5 উইকেট দিয়ে 9 রান তার বেস্ট বোলিং ফিগার। সেক্ষেত্রে ফাজাল হক ফারুকি দারুণ, বাট আইপিএলে তেমন একটা ভালো করেনি, যেখানে আইপিএলে 12টা ইনিংসে 6টা উইকেট নিয়েছে, ইকোনমি 10.32 ইকোনমি, এবং বেস্ট বোলিং ফিগার কিন্তু 2 উইকেটে 32। তো ওভারঅল আইপিএল স্ট্যাটস একদমই খারাপ, বাট যদি ওভারঅল আমি ইন্টারন্যাশনাল স্ট্যাটসে আসি, সেখানে কিন্তু ফাজাল হক ফারুকি আগুন লাগিয়ে দিয়েছে, 6.94 ইকোনমি দিয়ে 5 উইকেট, বেস্ট তার টি20তে 5 উইকেট নেওয়া কিন্তু মুখের কথা না, সেখানে 51টা ইন্টারন্যাশনাল ম্যাচে 63টা উইকেট। তো ফাজাল হক ফারুকি কিন্তু একটা ভালো চয়েস, ইভেন তার কাছে অফ কাটার, লেগ কাটার এবং ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ওয়ান এক্সট্রা ডেথ ওভার স্পেশালিস্ট বলার কিন্তু ফাজাল হক ফারুকি। তো ফাজাল হক ফারুকির মধ্যে দুটোই রয়েছে, তিনি ডেতেও বল করতে পারে, নতুন বলেও ভালো বল করে। তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স অনায়াসে ফাজাল হক ফারুকের টার্গেট করতে পারে। এবারে তোমাদের কি মতামত, তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিও। ফাজাল হক ফারুকির পরেই আরও একটা আফগান বলারের কাছে যাব, তিনি হচ্ছেন নাবিন উল হক। নাবিন উল হকের 48টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে তিনি, 67টা উইকেট। ভাই, আফগান ফাস্ট বোলারদের একটা আলাদা জাদু রয়েছে। নাবিন উল হক এবং ফাজাল হক ফারুকি, তারা কিন্তু দুজনেই ভালো করেছে। আফগানিস্তানের হয়ে 7.79 ইকোনমি নাবিন উল হকের, এবং বেস্ট বোলিং ফিগার কিন্তু 4 উইকেটে 20, বেশ ভালো। কিন্তু নাবিন উল হক যে দেশের হয়ে ভালো করেছে তেমনটা না, আইপিএলেও কিন্তু দুর্দান্ত স্ট্যাটস, 17টা ইনিংসে 25টা উইকেট, 9.16 ইকোনমি, 4 উইকেট, 38 রান হচ্ছে তার বেস্ট বোলিং অ্যাভারেজ। তো ওভারঅল বেশ ভালো নাবিন উল হকের বোলিংটা আমার লেগেছে, এবং নাবিন উল হকের স্ট্যাটসটাও ভালো লাগছে। ইভেন লখনৌয়ের হয়ে সেই বছর যখন নাবিন উল হকের সাথে বিরাট কোহলির ঝামেলাটা হয়, তখন সেই ম্যাচেও কিন্তু নাবিন উল হক ভালো করেছিল। তো ওভারঅল সেই ম্যাচটাও ভালো গিয়েছে, এবং নাবিন উল হক কিন্তু ভালো বলার, স্ট্যাটসটা বলেই দিচ্ছে। তো নাবিন উল হককেও টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স, ভেঙ্কি মাহেশ্বর টার্গেট করতে পারে। তো এইবারে আসবো অস্ট্রেলিয়ান আরও একটা পেসারের কাছে, তার নাম হচ্ছে রাইলি মেরিদিথ। 6টা ইন্টারন্যাশনাল ম্যাচে 6টা উইকেট, এবং তিনিও কিন্তু ডেথ ওভার স্পেশালিস্ট, ভালো ওয়ার্কার মানেন তিনি। 9.72 ইকোনমি, 3 উইকেটে 48 তার বেস্ট বোলিং স্কোর, 3 উইকেট 48 রান। রান অনেকটা খেয়ে গিয়েছে, বাট 3টে উইকেট নিয়েছেন। এই 6টা ইন্টারন্যাশনাল ম্যাচে 6টা উইকেটে নিয়েছে অস্ট্রেলিয়ারা। ইভেন আইপিএলেও তেমন একটা করিনি, 18টা ইনিংসে 19টা উইকেট নিয়েছে, 9.46 ইকোনমিটা একটু ভালো হতে পারতো, যেহেতু ডেতে বল করে সেক্ষেত্রে একটু মার খেয়ে গিয়েছেন। এবং ইন্ডিয়ান পিচগুলোতে 9.46 ইকোনমি, অতটা আমি খারাপ বলবো না, ওই কাছাকাছি 4 ওভারে 37 রান 38 রান মতো ওই অ্যাভারেজ, যেখানে 2 উইকেটে 24 রান কিন্তু তার বেস্ট বোলিং ফিগার।
তো রাইলি মেরিদিতও ভালো অপশান, ভালো ওয়ার্কার মারেন তিনি ডেতে, এবং ডেথ বোলিং অপশান হিসেবে কিন্তু রাইলি মেরিদিত মাতিসা পাতিরানার ব্যাকআপ হিসেবে হতে পারে। তো এটাও নিতে পারে, এটাও ভালো অপশান। আরও একটা অপশানের কাছে আসবো, এবার একটুখানি ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের দিকে যাওয়া যাক, যেখানে আলজারি জোসেফ রয়েছে। 44টা ইন্টারন্যাশনাল ম্যাচে 62টা উইকেট, 9.24 ইকোনমি, বেস্ট বোলিং ফিগার, 5 উইকেটে 40 রান, দারুণ। সেক্ষেত্রে আলজারি জোসেফ কিন্তু দেশের হয়ে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে 44টা ইন্টারন্যাশনাল ম্যাচে 62টা উইকেট, 9.24 ইকোনমি দিয়ে বেশ ভালো। ইভেন আইপিএলেও কিন্তু খুব একটা খারাপ স্ট্যাটস না, 22টা ইনিংসে 21টা উইকেট, ইকোনমি 9.55, এবং বেস্ট বোলিং ফিগার কিন্তু মুম্বাইয়ের হয়ে সেই হায়দ্রাবাদের ম্যাচে, যেখানে তিনি 6টা উইকেট নিয়েছে 12 রান দিয়ে, 6টা উইকেট T20I গেমে, এটা কিন্তু মুখের কথা না। সেক্ষেত্রে আলজারি জোসেফ হয়তো এখন বর্তমানে প্রচণ্ড পরিমাণ মার খাচ্ছে, বাট আলজারি জোসেফ কিন্তু একসময় ভালো বল করতো, ওই 2021-22 সালটা বেশ ভালো করতো, বাট এখন কোথাও একটা ফর্মটা হারিয়ে ফেলেছে, যার জন্য আমি আপাতত আলজারি জোসেফকে সাইডে করে দিলাম। তো এইবারে লাস্ট অপশানের দিকে আসবো, যেখানে রয়েছে উইলিয়াম ওরোরকে, নিউজিল্যান্ডের সেই কিউই ফাস্ট বলার। 7টা ইন্টারন্যাশনাল ম্যাচ, 7টা উইকেট, 6.96 ইকোনমি, বেশ ভালো, খুব ভালো। লাইন লেন্থ তো ভালো রয়েছে। ইভেন ইন্ডিয়া এসে যে টেস্ট ম্যাচ খেললো নিউজিল্যান্ড, উইলিয়াম ওরোরকে কিন্তু বেশ ভালো বল করেছিল টাইট লাইন লেন্থ দিয়ে, যেখানে বেস্ট বোলিং ফিগার 3 উইকেট নিয়ে 27 রান, খুবই ভালো। কিন্তু আইপিএলে কিন্তু সেরকম একটা কারিগরি ছিল না, আইপিএলে সেরকম কিছু করতে পারেনি, হয়তো উইকেটটা নিয়েছে, বাট আরসিবির সাথে যেই আগের বছর ম্যাচটা ছিল সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ মার খেয়ে গিয়েছিল, যেখানে 4 ওভারে 75 খেয়ে গিয়েছিল, যেখানে জিতেশ শর্মা ম্যাচ জিতালো এবং আরসিবিকে 2 নম্বরে ফিনিশ করালো, এবং আইপিএলে কিন্তু 3টে ম্যাচ খেলে 6টা উইকেট নিয়েছে। বছরটা ভালো গিয়েছিল আগের বছরটা 2025টা, বাট সেখানে ইকোনমি কিন্তু ভালো করতে পারতো 12.77, এবং বেস্ট বোলিং ফিগার কিন্তু 3 উইকেট দিয়ে 27 রান। তো ওভারঅল ভালো গিয়েছে ম্যাচ, বাট ওই যে খারাপ ম্যাচটা গেছে জিতেশ শর্মার ম্যাচটা, সেখানেই কিন্তু ইকোনমিটা খারাপ হয়ে গেছে। বাকি কিন্তু খারাপ বলার না, ভালোই বলার, বাট ডেথ অপশান না। উইলিয়াম ওরোরকে কিন্তু নতুন বলের অপশান। তো মুস্তাফিজুর রহমান, যাকে নিয়ে এত আলোচনা যে মুস্তাফিজুর রহমানকে বয়কট করা হোক, ইভেন অনেক ঝামেলা হয়ে গিয়েছে, এবং আমার মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে বয়কট করে দেবে, এবং তাকে যদি বয়কট করে দেয় সেক্ষেত্রে কোন অপশানগুলো পাচ্ছে, টম কারান রয়েছে, জ্যাক উইল্ডারমার্ট রয়েছে, জেরাল্ড কোয়েটজিয়া রয়েছে, রিচার্ড ব্লিসন রয়েছে, বুস আতকিনসন রয়েছে, ফাজাল হক ফারুকি রয়েছে, নাবিন উল হক রয়েছে, রাইলি মেরিদিত রয়েছে, আলজারি জোসেফ রয়েছে, এবং উইলিয়াম ওরোরকে রয়েছে। এবারে এইখান থেকে তোমাদের কোনটা পছন্দের বলার তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিও। আমি আপাতত বলবো নাবিন উল হক আর ফাজাল হক ফারুকির স্ট্যাটস দেখে মনে হচ্ছে তাদেরকে টার্গেট করা উচিত, বাট আইপিএলের স্ট্যাটস হিসেবে কিন্তু নাবিন উল হক বেটার করেছে ফাজাল হক ফারুকির থেকে। ইভেন এখন যদি রিসেন্ট ফর্ম দেখি সেখানে রিচার্ড গ্লিসন এবং টম কারান এরা ভালো অপশান। বাকি এবারে তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।